সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংক এশিয়া অন্তর্ভুক্তির অর্থনীতি এই প্রাসঙ্গিক বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। অন্তর্ভুক্তির অর্থনীতিতে ক্ষুদ্র বিনিয়োগ প্রসঙ্গে আর কথা বলার জন্য আমাদের সাথে আজকে তিনজনকে আমরা সংযুক্ত করতে পেরেছি। তাদের সাথে একটু পরিচিত হয়ে নিব। আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, মোহাম্মদ ইসমাইল আছেন আমাদের সাথে, চেয়ারম্যান বাংলাদেশ কৃষি ব্যাংক। সাথে আছেন এম কামাল উদ্দিন, বিশিষ্ট গার্মেন্টস উদ্যোক্তা, চেয়ারম্যান রেমোটেক্স কর্পোরেশন, ডিস্ট্রিবিউটর রেমন্ড ইউকে ডেনিম। আর সাথে আরো সংযুক্ত হয়েছেন আমাদের সাথে জিয়া আশরাফ, সিইও চালডাল.com। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ব্যাংক এশিয়া অন্তর্ভুক্তির অর্থনীতি আয়োজনটিতে। কৃষি উন্নয়নের ক্ষেত্রে আপনারা ঋণ দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে এখন যে কার্যগুলো চলছে এই করোনা পরিস্থিতিতে ব্যাংকের, সে বিষয়ে কি আমাদেরকে একটু বলবেন কিভাবে আপনি কৃষকদের সহায়তা করে থাকছেন? কৃষি উন্নয়নের জন্য কৃষি ব্যাংকে কিন্তু একটা বছর ভিত্তিক একটা শিডিউল আছে। সেই শিডিউল অনুসারে আমরা লোন দিয়ে থাকি। করোনার কারণে যে ডিস্টারবেন্সটা হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে ইত্যাদি, গভর্নমেন্ট একটা বিশেষ প্রণোদনা দিয়েছে, সেখানে কৃষি ব্যাংকেরও একটা অংশ দিয়েছে, সেখানে প্রায় 1200 কোটি টাকা আছে। আমাদের যে মূল অংশ, যে ঋণ প্রোগ্রাম ভিত্তিক, তার সাথে এই টাকাটা যোগ করে আমরা এখন কৃষকদের ভিতরে ঋণটা দিচ্ছি। এবং কৃষকদেরকে, যারা আমাদের কাছে আগে ঋণ নিয়েছিল তারাও আমাদের কাছে ঋণ পাচ্ছে, আবার যারা নেয়নি কিন্তু এই করোনার কারণে এফেক্টেড হয়েছে, যাদের লোনের প্রয়োজন, তারাও আসতেছে। সুতরাং দুই গ্রুপকে, অর্থাৎ যার ঋণের প্রয়োজন আমরা তাকে সিস্টেমের মধ্যে থেকে আমরা ঋণটা দিয়ে যাচ্ছি। এম কামাল উদ্দিন, আপনার কাছে আমার যে প্রশ্নটি থাকবে যে এখন গার্মেন্টস এর যে সিচুয়েশনটা চলছে আপনি জানেন, তো বিশেষ গার্মেন্টস উদ্যোক্তা হিসেবে আপনি এই অর্থনীতির অবস্থাটা করোনা পরিস্থিতিতে কেমনটি দেখছেন এবং কেমন হতে চলেছে বলে আপনি মনে করেন? এখন যে গার্মেন্টস এর যে পরিস্থিতি, আমি খুব আশাবাদী, ইনশাল্লাহ আমাদের এই সেক্টর বায়াররা এখন ফিরে আসা শুরু করেছে। আপনারা জানেন এর মধ্যে আমরা কিছু কিছু যেগুলো অর্ডার ক্যান্সেল হয়েছিল, হোল্ড হয়েছিল, সেগুলো এখন বায়ার নেওয়া শুরু করেছে। আপনারা জানেন, আমি একটু বলি, এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের একটা জরিপ ছিল বাংলাদেশের পোশাক শিল্পে, যেখানে আসলে 40 লক্ষ লোক কাজ করে, এর সাথে আরো সহযোগী শিল্প সেখানে কাজ করে 60 লক্ষ লোক, টোটাল আসলে প্রায় 1 কোটি লোক, এবং এদের সাথে আছে আরো 4-5জন করে প্রায় 5 কোটি লোক কাজ করে। তো ওনারা গাজীপুর এবং নারায়ণগঞ্জের আপনার প্রায় 65টি কারখানায় 462 জন শ্রমিকের উপরে জরিপ চালিয়ে ওনারা দেখেছেন যে প্রতি পরিবারের 4 জনের উপরে হলো সদস্য, এবং তারা হলো আপনার এই পোশাক খাতের আয়ের উপরে নির্ভরশীল। প্রতিটি পরিবারে আপনার 24,000 টাকা করে আয় করে, তো এই 24,000 উপরে আয় করে এবং 14,000 টাকা করে খরচ করে। গড় আয় থেকে মাসে তারা 4,000 টাকা করে বাড়িতে পাঠায়, এবং 65% শ্রমিকে পাঠায়, এবং যেগুলো 78% যায় হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। তো আমরা হিসাব করে রেখেছি যে আসলে যার মাধ্যমে বছরে প্রায় আপনার 854 কোটি টাকা, যা বছরে 36,000 কোটি টাকা ওনারা বাড়িতে পাঠান। তাদের পারিবারিক খাবার খরচ ওরা 14,000 টাকার উপরে খরচ করেন, বাড়ি 8,000 টাকার উপরে করেন, বা পানি বিদ্যুৎ 2,891 কোটি টাকা, মোবাইল বিল অ্যাপ্রক্সিমেটলি 5,589 কোটি, এবং আপনার প্রসাধনী প্রায় 1,000 কোটির উপরে, বিনোদন খাতে 944 কোটি, চিকিৎসা স্বাস্থ্য খাতে 4,400 বা এরকম একটা খরচ করে, শিক্ষা খাতে তারা 3,000 কোটির উপরে খরচ করে। জিয়া আশরাফ আছেন আমাদের সাথে, ফাউন্ডার এন্ড সিইও চালডাল.com, ডিরেক্টর ই কমার্স অ্যাসোসিয়েশনস অফ বাংলাদেশ, ই-ক্যাব। প্রথমেই জিয়া আশরাফ, আপনার কাছে জানতে চাইবো যে এই করোনাকালীন সময়ে কিন্তু আমরা সুপার শপের উপরে অনেক ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি, আপনি জানেন, এবং এটা একটা মৌলিক চাহিদার মধ্যে পড়ে। তো এই খাদ্যের যে বর্তমান যে আপনার যেভাবে আমরা একজন আরেকজনের সাথে মানে খাবার বিতরণের যে বিষয়টা রয়েছে, আমি বলতে চাচ্ছি যে আমাদের একেবারে গ্রোসারি আইটেমগুলো, সেটা এই ব্যবসা বাণিজ্যিক বিষয়টি আপনি কিভাবে দেখছেন ই কমার্সের মাধ্যমে, যেহেতু আপনি চালডালটা চালাচ্ছেন? 2013 থেকেই কিন্তু আমরা এক ধরনের যুদ্ধেই আছি। আপনারা হয়তোবা 2020-এ যেটা উপলব্ধি করছেন, সেই যুদ্ধে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা ই কমার্স এন্টারপ্রেনার আছি, তারা কিন্তু 2013 বা তার আগে থেকে এই যুদ্ধে আছি। কারণ কেন যুদ্ধে আছি বলছি, সেটা হলো যে আমাদের যে বিজনেস মডেলটা,
সেই বিজনেস মডেলটাই কিন্তু যে যত আপনারা বাসায় থাকবেন এবং আমাদেরকে অর্ডার দিবেন, তাতেই কিন্তু আমাদের বিজনেসের যে গ্রোথটা সেটা হবে। So we have been trying to solve this problem to keep people at home and deliver daily necessities and grocery items to the citizens of Dhaka. তো আমরা এই মুহূর্তে যেটা করছি যে we can deliver around 5,000 orders every day, and পুরো ইকোসিস্টেম 2013 থেকে 2020 এর মধ্যে যে একটা ট্রানজিশন, ইটস আ ভেরি বিগ ট্রানজিশন। And if you have further questions in more to elaborate it in more details, then আমি সেগুলা সেই জায়গাগুলোকে একটু elaborate করলে ভালো। মোহাম্মদ ইসমাইল আমাদের সাথে এই মুহূর্তে আছেন। যে আমরা জানি এখন সবকিছু ডিজিটালাইজড হয়ে গেছে, তো বাংলাদেশ কৃষি ব্যাংক এই যে সাধারণ কৃষক যারা রয়েছেন বা রুরাল এরিয়াতে যারা রয়েছেন, সারা দেশে যে শাখাগুলো রয়েছে সেখানে অপারেশনটা কিভাবে চালু রেখেছে যদি আমাদের একটু বলতেন। কৃষি ব্যাংক একটা মজার ব্যাপার যে একেবারে গ্রামে যে সবচেয়ে ভিতরে যে গ্রাম এটা আছে, ওখানে কিন্তু আপনি এই মুহূর্তে ঢাকা থেকে ইচ্ছে করলে টাকা পাঠাতে পারেন। বিদেশ থেকে যে টাকাটা আসে রেমিটেন্স, সেটা মুহূর্তের মধ্যে তারা পেতে পারে। ওখান থেকে একটা লোক আর একটা জায়গায় অন্য সিস্টেমে অনেকগুলো কতগুলো সিস্টেম আছে, এর মাধ্যমে পাঠাই দেবেন। সুতরাং অনলাইন না হলে কৃষি ব্যাংকের 1038টা শাখার সবকটা শাখা থেকে কুইকেস্ট পসিবল টাইমে আমরা সার্ভিস দিয়ে থাকতে পারি, আমরা দেই সেটা। এবং এটা দেওয়া যায়, বাট কৃষি ব্যাংক আপনি এখনই সেই রাজশাহীতে টাকা পাঠাবেন, অথবা আপনি মনে করেন আপনি সিলেটে টাকা পাঠাবেন। আমরা এখন করোনার সময়টিতে জানি যে গার্মেন্টসে যারা কাজ করছেন তাদের যে বেতনের বিষয়টা আপনারা দেখছেন, সেটা কিভাবে দেয়া হচ্ছে এটা যদি বলতেন। গভর্নমেন্ট আমাদেরকে 3 মাসের একটা স্বল্প সুদে আমাদেরকে একটা প্রণোদনা দিয়েছেন বা আমাদের একটা ঋণ দিয়েছেন। সেগুলো আমরা দিচ্ছি, সেগুলো শ্রমিক ভাইদের জন্য দিয়েছেন। আর যে স্টাফ বা অন্যান্য যে কস্টিং গুলো আছে সেগুলো আমরা বেয়ার করছি। এখন আমরা আমাদের ফ্যাক্টরি 70-80% আমরা চালাচ্ছি, বাট আমরা কিন্তু ফুললি ওনাদেরকে আমাদের শ্রমিক ভাইদেরকে পেমেন্ট করছি। কারণ হচ্ছে আমাদের যদি বা আমাদের কাজটা আমরা না করতে পারি, অন টাইম শিপমেন্ট না করতে পারি, তাহলে যে আমরা ভালো দিনের আশায় যে আমাদের অর্ডার যেগুলো হোল্ড হয়েছে, এখন আমি একটু আগে বললাম যেগুলো হোল্ড হয়েছে, ক্যান্সেল হয়েছিল, সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এগুলো কিন্তু এর অক্ষতা আমি বলেছিলাম বা এই ডিসকাশনে বলেছিলাম যে সময় লাগবে 6 থেকে 8 মাস এগুলোকে ক্লিয়ার করতে। তাহলে এই টাইম বিং এ আমাদের কিন্তু টিকে থাকতে হবে, সাস্টেন করতে হবে। এই সাস্টেন করার জন্য কিন্তু আমরা আমাদের শ্রমিক ভাইদের খেয়াল রাখতেই হবে। আমরা যেভাবে 60%-70% যাই চালাই না কেন, ওদের কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে। তাহলে আমাদের ক্যাপাসিটি আমরা যেভাবে চালাই রেখে কিন্তু আমরা পরবর্তী ভালো আশায় যেমন দেখবেন এখন আমরা একটু দেখতে পাচ্ছি যে আমরা এক্সপেক্টিং যে ইয়েস অর্ডার ইজ কামিং, ক্যান্সেল গুলো আস্তে আস্তে ছুটতেছে এবং বায়ার ইজ স্লোলি তাদের স্টোর গুলো খুলছে এবং তারাও প্ল্যান করে কিন্তু অর্ডার কিভাবে প্লেস করবা, তাদের যে স্টোর গুলো আছে যেগুলো ইনভেন্টরি করে কিভাবে দেন দে উইল ম্যানেজ ইট, দে আর থিংকিং এন্ড দে আর প্ল্যানিং দেয়ার দি ইম্পোর্ট। আমরা অ্যাকর্ডিংলি আমরা এই ভালো দিনের সুদিনের আশায় কিন্তু আমরা করে যাচ্ছি। আমাদের গভর্নমেন্ট আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমি বারবার বলি যে আমাদের প্রাইম মিনিস্টারের দৃঢ় একটা আসলে ওনার ইনিশিয়েটিভ, উনি ভেরি স্ট্রংলি গভর্নমেন্ট সেক্টরকে সবসময় দেখেন এবং যার কারণে আমরা আসলে ইনশাল্লাহ আমাদের যে একটা ডিজাস্টার হয়েছিল, আপনারা জেনে থাকবেন যে আসলে আমাদের এপ্রিল মাসে যে বড় রকমের $37 কোটি মাত্র আমরা মানে সবচেয়ে 2 যুগের সবচেয়ে সর্বনিম্ন এক্সপোর্ট আমরা করি। মে মাসে সেটা হলো $123 কোটি, আর জুন মাসে সেটা এসে দাঁড়িয়েছিল $225 কোটি। ইনশাল্লাহ আমরা আশা করছি সেটা বাড়তে থাকবে। এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে এক্সপোর্ট টার্গেট কিন্তু ফিক্স হয়েছে, যেটা হলো 48 বিলিয়ন। তার মধ্যে আমাদের আরএমজি সেক্টর আছে 38.79 বিলিয়ন। ইনশাল্লাহ আমাদের এই গভর্নমেন্টের যে পলিসিগত সাপোর্ট এবং আমাদেরকে যেভাবে আমাদের প্রাইম মিনিস্টার এই সেক্টরটাকে দেখেন, আমার বিশ্বাস এটা আমরা যেভাবে চলছি যদি আমরা এভাবে চালাতে পারি এবং মার্কেট যেভাবে সিচুয়েশনে যে আস্তে আস্তে কেটে যাচ্ছে, মার্কেটের ধোঁয়াশা কেটে যাচ্ছে, ইনশাল্লাহ আমাদের এই টার্গেটও ইনশাল্লাহ আমরা অ্যাচিভ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। জি, আমাদের সঙ্গে আপনি থাকুন। আমি জিয়া আশরাফ আপনার কাছে যেটি জানতে চাইবো, আমরা যতটুকু জানি যে চাল ডাল যে প্রতিষ্ঠানটি আপনি চালাচ্ছেন এবং সেটার জন্য এখনো পর্যন্ত কোনো ব্যাংকিং অনুদান আপনাদের প্রয়োজন হয়নি, তো এত বড় একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন অথচ কোনো ফান্ডিং আপনাদের প্রয়োজন হয়নি, এই বিষয়টি কতটুকু সত্য এবং কিভাবে আপনারা আসলে এটা পরিচালনা করছেন যদি একটু বলতেন। টু বিগিন উইথ আমি একটু কারেক্ট করি, ফান্ডিং অ্যাকচুয়ালি আমাদের অনেক প্রয়োজন। Like it's not that we don't need funding, we need a lot of funding,
আপনি আমার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দেখতে পারতেছেন বা যে ওয়্যারহাউসটা দেখতে পারতেছেন, দিস ইজ চালডালস মাদারশিপ ওয়্যারহাউস। তো এই মাদারশিপ ওয়্যারহাউসটা বিল্ড করতে মনে করেন যে এখানে আমার প্রোডাক্টই আছে প্রায় 7-8 কোটি টাকার, যেখান থেকে ধরেন যে আমার আরো 12টা ছোট ছোট ওয়্যারহাউস আছে অ্যাক্রস, মানে ছোট বলতেও ধরেন 8,000 স্কোয়ার ফিট এক একটা ওয়্যারহাউস। এরকম আরো 12টা ওয়্যারহাউস আছে ঢাকা শহরে, যাতে আমরা স্মুথলি 1 ঘন্টার ভিতরে আপনার বা 3-4 ঘন্টা এখন লাগছে, কারণ এখন এত অর্ডার প্রেসার যে আমরা অ্যাকচুয়ালি কমিটমেন্টটা ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে আমাদের। কারণ যেহেতু আমরা প্রথম থেকে একটা স্টার্ট আপ কোম্পানি, আমাদের কিন্তু সবসময় স্টার্ট আপ বলেই ধরা হয়েছে, যদিও হয়তোবা ইট লুকস লাইক আ বিগ বিজনেস, বাট উই হ্যাভ অলওয়েজ বিন ইন দ্যাট স্টার্ট আপ জোন। তো স্টার্ট আপ জোনে যেটা হয়েছে যে কোনো ব্যাংক কিন্তু আমাদেরকে কোনো ধরনের ব্যাংকিং ফেসিলিটিস বা লোনের সহায়তা এখন পর্যন্ত কেবল 2-1টা ব্যাংক পার্টনারশিপে গিয়েছে যে 50 লাখ টাকা পর্যন্ত ঋণ দিবে ই কমার্স কোম্পানিগুলোকে কোল্যাটারাল ফ্রি। সো কোল্যাটারাল ফ্রি লোনের এক্সাম্পল কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত নাই। সো সেই জিনিসটাকে আমরা কিন্তু ফাইট করার জন্য উই হ্যাড টু ফার্স্ট গো অ্যান্ড রিপ্রেজেন্ট বাংলাদেশ টু ফরেন পিপল টু মেক দেম ট্রাস্ট ইন বাংলাদেশ। অ্যান্ড বাংলাদেশে যে এরকম একটা ব্যবসা হইতে পারে, যেটা আমরা ধরেন যে এই মুহূর্তে আমাদের চাল ডালে ইনভেস্টমেন্ট আছে আইএফসি থেকে, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, আইএফসি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ হ্যাজ ইনভেস্টেড ইন চাল ডাল, and we have used those investments and along with other investments from foreign companies, foreign people to build this infrastructure, কারণ আমাদেরকে ওনাদেরকে এগুলো বুঝাতে লেগেছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় এটাই যে বাংলাদেশে থেকে বাংলাদেশে এত বড় ইনফ্রাস্ট্রাকচারাল সেটআপ রেখে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ফেসিলিটিস পাচ্ছি না, কারণ বিকজ অফ দিস রুলস এন্ড রেগুলেশনস ডিকটেটেড বাই বাংলাদেশ ব্যাংক। আমি শিওর যে এখানে যে চেয়ারম্যান স্যার আছেন কৃষি ব্যাংকের, উনিও বুঝতে পারতেছে যে আচ্ছা আমি তো চাল ডালে ইনভেস্ট করতে পারি বা কৃষি ব্যাংক তো ইনভেস্ট করতে পারে, কিন্তু যখনই উনি ইনভেস্ট করতে যাবে, এরকম আমি অনেক চেয়ারম্যান স্যার আমাকে বলেছেন যে দেখো আমি তোমার এখানে ইনভেস্ট করতে চাই, কিন্তু কিভাবে করব, আমি বুঝতে পারতেছি না যে ভ্যালুয়েশন কিভাবে করব। তুমি যে বলতেছো তোমার এই কোম্পানির দাম $50 মিলিয়ন, এই $50 মিলিয়ন মানে হলো $10 মিলিয়ন ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যারাউন্ড 80 crore। সো আমরা তো সেরকম লোনের স্ট্রাকচারই নেই আমাদের। তো সেই স্ট্রাকচার গুলো কিভাবে করলে ভালো হয় তুমি আমাকে সাজেস্ট করো বা আমাদেরকে বলো, আমরা ট্রাই করি। তো যেহেতু আমাদের এখন পর্যন্ত এরকম একটা ডিজিটাল বিজনেসের রিকোয়ারমেন্ট দেশে হয়তো বা ওরকম ভাবে হয়ে উঠে নাই, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেরকম আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখাইছে, কিন্তু সেই স্বপ্নটা যখন আমরা বাস্তবায়ন করতে নামছি, সেটার মধ্যে তো স্বপ্নের সাথে সবার স্বপ্নকে মিলতে হবে। সেই মিলিত জায়গার মধ্যে মনে করেন আমরা স্বপ্ন মিলাই আমরা চেষ্টা করছি যে ডিজিটালি কি করা যায়, ছোট করেই করলাম, একটা রুমেই শুরু করেছি, সেই রুমের মধ্যেই হয়তো বা ডিজিটালি শুরু করছি যে আমার বাংলাদেশে কেন একটা অ্যামাজন হবে না, আমার বাংলাদেশে কেন। আমরাও আশা করি আসলে যদি উদ্যোক্তারাও এগিয়ে আসেন তাহলে এটা আরো সামনের দিকে এগিয়ে যাবে। আমি একটু ব্যাংক, যেহেতু ব্যাংকের ইস্যু নিয়ে কথা হচ্ছে, তাই ইসমাইল আপনার কাছে আরেকবার এই মুহূর্তে জানতে চাইবো আপনার কাছে যে এই যে আপনার যে সকল একেবারে রুরাল লেভেলের যে গ্রাম অঞ্চলের কৃষকরা রয়েছে তাদের ক্ষেত্রে যে এই অর্থনৈতিক লেনদেনটা তাকে ডিজিটালাইজড করাটা কিন্তু ডিফিকাল্ট। তো এটা কি মোবাইল ব্যাংকিং এর থ্রুতে বা এজেন্ট ব্যাংকিং এর থ্রুতে হচ্ছে, বা কিভাবে এই জিনিসটাকে হচ্ছে যদি একটু বলতেন আমাদেরকে। এখানে আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে এতগুলো ব্রাঞ্চ সোনালী ব্যাংকেরও নাই, এবং আমাদের ব্রাঞ্চগুলো সব ভিতরে, শহর অঞ্চলে খুবই অল্প ব্রাঞ্চ। তো এই যে ওর প্রতিটা জায়গায় ধরেন জায়গাা আমাদের লোক আছে, সেখানে লোকরা আসতে পারে, এখন কমিউনিকেশন ভালো হয়েছে, সুতরাং আগে আসা সেই ডিফিকাল্টি এখন কমে গেছে। এবং আসলে যেটা আপনাকে আমি বললাম যে সে মুহূর্তের মধ্যে কিন্তু হয়তো ইট ইজ নট অ্যান অনলাইন ব্রাঞ্চ, ইভেন দেন সে কিন্তু বাইরে টাকা পাঠাতে পারে, যে সে সার্ভিস গুলো আছে সেগুলো সে নিতে পারে। খুব হয় একবারে খুব অল্প সময়ের মধ্যে অনলাইন ব্রাঞ্চ ছাড়াও অন্যান্য ব্রাঞ্চ থেকেও এই সেবাগুলো দেওয়া হয়। এবং আমরা চেষ্টা করছি সবকিছু ফাস্টেস্ট, যে মানুষজন আসে এবং ডিজিটালাইজেশনের যে কথা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন, এই বেনিফিটটা আমরা দিতে চাই। কারণ ডিজিটাল ছাড়া এখন ইভেন হয়তো একটা লোকের লেখাপড়া জানে, এটা ছোট বাচ্চাদের কথা, সে কিন্তু এখনো লেখাপড়ায় ভালো না, কিন্তু সে কম্পিউটার খুব ভালোই চালাতে পারে। গ্রামের মানুষও সে লেখাপড়া হয়তো জানবে না, কিন্তু ওইটুক চালাবার মতো যে ব্যবস্থা সেটুকু সে জানবে, এবং আমরা সেগুলো করার চেষ্টা করতেছি। ইতিমধ্যে সব সিস্টেমে আসতে পারে, বাট সার্ভিসটা ফাস্টেস্ট করা হয়েছে, খুব
খুব অল্প সময়ের মধ্যে আমরা তাকে অল সর্টস অফ সার্ভিসটা দিতে পারতেছি। জি, ধন্যবাদ এম কামাল উদ্দিন। আমি এই পর্যায়ে আপনার কাছে যেটি জানতে চাইবো, আপনি গার্মেন্টসের যে প্রতিষ্ঠানটি চালাচ্ছেন বা আপনি নিজে একজন উদ্যোক্তা এবং অনেক বড় নেতা, তো আপনি অলরেডি একজন চেঞ্জ মেকার, কিন্তু আপনি কি মনে করেন এই যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা হতে চায় বা নিজেরা কিছু এন্টারপ্রেনারশিপে ইয়ে করতে চান, তো তাদেরকে আপনি কিভাবে ইন্সপায়ার করেন? আপনার কি অ্যাডভাইস থাকবেন? কারণ চাকরি তো সবাই করবে না, তাই না? আপনারা বড় বড় প্রতিষ্ঠান যারা তৈরি করবে তাদের ও তো আসলে আমাদের দরকার রয়েছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আপনি কিভাবে আমাদের অ্যাডভাইস দিবেন? সবাই যে চাকরি করবে সেটা না, এবং আমরা চাই কিন্তু নতুন নতুন উদ্যোগ আসুক, এবং আমাদের যারা এক্সপেরিয়েন্স যারা লোক আছেন তার ক্যাপাসিটি অনুসারে সে নিশ্চয়ই আমাদের এই সেক্টর থেকে কিন্তু অনেক কিছু করতে পারে। যেমন আমি আপনাকে বলি, সে কিন্তু যেমন ইচ্ছা করলে স্মল স্কেলে একটা গার্মেন্টস সেট আপ করতে পারে, ছোট করে একটা কন্ট্রাক্টিং করতে পারে, অনেকগুলা কিন্তু অলরেডি করতেছে। এবং আপনাদের আমার ক্লদিং স্টোর করতে পারে, যেখানে দেখবেন এক্সপোর্ট সারপ্লাস গার্মেন্টস স্টোর যেগুলো অনেক আছে দেখবেন, এবং এর ফাঁকে ফাঁকে ওরা ওগুলো অনেক সেল করতেছে, এবং এর ফাঁকে কিন্তু ওদের নিজস্ব লেভেল আপনার বাজারজাত করার চেষ্টা করছে। যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে একটা আর্টিসান বা আরো অনেকগুলো আছে আমি দেখেছি। তারপরে যেমন প্রিন্টিং এমব্রয়ডারি অলরেডি অনেক আছে, সেটাও কিন্তু করতে পারে। কারণ এই অনেস্টলি যদি ডিরেক্টলি যদি কোন একটা মানুষ সে আমার কাছে কাজ করেছে 10 বছর 5 বছর, তার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, সে এখানে বসে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। তার কিন্তু আমার ফ্যাক্টরিতে আছে, সে কিন্তু গিয়ে এটাকে তার এই পুঁজিটাকে কিন্তু সে কিন্তু কাজে লাগাতে পারে। এভাবে আপনার যেমন গার্মেন্টস বাইং এজেন্সি অলরেডি কিন্তু অনেক আছে, আপনারা জানেন, সেগুলো করতে পারে, এবং কনসালটেন্সি সার্ভিস করতে পারে। তার যেমন টি শার্টের আপনার আমাদের টি শার্টের যে এমব্রয়ডারি পেন্টিং এবং আমাদের গার্মেন্টসেও সেগুলো লাগে, ছোট আকারে যেগুলো আছে এগুলো কিন্তু অলরেডি আছে, কিন্তু আরো কিন্তু করতে পারে। কারণ হচ্ছে আমাদের কিন্তু স্কোপ আছে, কারণ আমাদের ক্যাপাসিটি বাড়তেছে, আমাদের টার্গেট বাড়তেছে, ফিক্স হচ্ছে। এবং মার্কেট আপনারা জানেন যে ওয়ার্ল্ড মার্কেটটা বিশেষ করে আমেরিকা এবং চায়নার সাথে যে একটা ফাইট আছে, সেখান থেকে আমরা চায়না থেকে কিছু ব্যবসা আমরা ইয়ে করতে পারি, আমরা টেক আপ করতে পারি, এবং সেগুলো করতে গেলে কিন্তু আমাদের কিন্তু এই সাপোর্ট গুলো আরো বেশি করতে হবে। এখানে আমি একটা কথা বলতে চাই, ইসমাইল ভাই আছেন কৃষি ব্যাংকের, উনি যেহেতু ব্যাংকার, আমাদের যে স্মল স্কেল বা মনে করেন ছোট ফ্যাক্টরি যেগুলো আছে, যারা ছোটখাটো উদ্যোক্তা যারা আছেন, আসলে এদেরকে কিন্তু আমাদেরকে আউট অফ দ্য ওয়ে এসে কিন্তু আপনার প্রণোদনা বলেন বা আমাদেরকে লোন বলেন যে হোক দিতে হবে। কারণ হচ্ছে এই সাপোর্ট গুলা কিন্তু খুব বেশি আমাদের দরকার, যেটা আমরা কিন্তু এখন যে আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য যে টাকা আমরা চাচ্ছি, আমরা কিন্তু সেইভাবে আমরা হয়তো ব্যাংকও প্রবলেমে আছে, মেবি অবশ্যই আমরাও আশা করি সেটা। এই জন্য আবার এখানে আরেকটা শেষ করে ই কমার্সটা চালু করতে পারে, যেখানে উনি গার্মেন্টস নিয়ে এসে বিক্রি করতে পারেন, অথবা নিজের লেভেল। জি, সঙ্গে থাকুন। আমি এই পর্যায়ে একটু জিয়া আশরাফ আপনার কাছে জানতে চাইবো যে আপনি ই ক্যাবের ডিরেক্টর হিসেবে রয়েছেন, তো সামনে আপনাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে, খুব সংক্ষেপে যদি আমাদেরকে এই বিষয়ে একটু বলতেন। আচ্ছা আচ্ছা, সো আমি অ্যাকচুয়ালি ডিরেক্টর অফ ই ক্যাব হয়েছি এই টার্মে। তো সৌমি আপা আমাদের প্রেসিডেন্ট, আমি বেসিক্যালি হ্যান্ডেল করি হলো আপনার দি ইন্টারন্যাশনাল সেক্টর ফর ই ক্যাব। তো এখন যেহেতু ইন্টারন্যাশনাল সেক্টরে একটু মানে কম প্রেশার ইন কনটেক্সট টু লাইক দ্য প্যান্ডেমিক সিচুয়েশন, সো এখন আমি ই কমার্সের ব্যাপারগুলো দেখতেছি। অনলাইনে গরু বিক্রি হবে digitalhaat.net, সেখানেও আমি কিছু চেষ্টা করতেছি কিভাবে ওনাদেরকে হেল্প করা যায়। তো সব টাইপের ইকোসিস্টেমে আই এম ট্রাইং টু হেল্প। আমার একটা রিকোয়েস্ট আমাদের চেয়ারম্যান সাহেব আছে কৃষি ব্যাংকের, যে আমাদের অনেক চালের যারা মিলার আছেন তাদের কিন্তু লোনের দরকার আছে, এন্ড তারা আমাদেরকে এসে বলতেছে যে আমাদের যে ক্যাপাসিটি যেটা ওনাদের দরকার ওনারা দিতে পারতেছে না। তো ওনাদেরও টাকার দরকার আছে, যদি আপনারা আমাদের সাথে কোঅর্ডিনেট করেন দেন উই ক্যান হেল্প ইউ। জি, আশা করি আপনি ই কমার্স থেকে আরো অনেক ক্ষুদ্র উদ্যোক্তাকে তৈরি করবেন, এটা আশা করছি। আমি এই পর্যায়ে একটু ইসমাইল স্যার আপনার কাছে একদম শেষ প্রশ্নটি আমার থাকবে যে ওভারঅল ক্ষুদ্র অর্থনীতি সম্পর্কে যদি একটু বলতেন, আমাদেরকে একটু অ্যাডভাইস দিতেন, আপনি যদি বলতে চান কিছু। কথাটা উনি বললেন, উনি যে কথাটা বললেন যে ওনাদের এখানে লোন, আমি ব্যাংকের একজন চেয়ারম্যান হিসেবে আমার অভিজ্ঞতা দেখেছি যে উদ্যোক্তা এবং ব্যাংক এর মধ্যে একটা মিসট্রাস্ট কাজ করতেছে। উদ্যোক্তা টাকা চাচ্ছে, সে বলতেছে যে আমি ব্যাংক চেয়ারম্যান হিসেবে বলতেছে আমি উদ্যোক্তা পাচ্ছি না।
কারণ ওনার কাছে যখন আমি তথ্যগুলো চাই যে ভাই আপনি টাকাটা নেবেন করবেন কি, তখন উনি সঠিক তথ্যটা দিতে পারেন, একটা আন্দাজে চায়, মানে এখনো সে আন্দাজে ব্যবসা করার একটা অভ্যাস রয়ে গেছে। তো এইখানে আমরা দুইজনটি একটু শার্পেন্ড হতে হবে, ব্যাংকাকেও আসতে হবে আগাইয়া, যে আমরা সেটা চেষ্টা করতেছি। আমার অফিসারদেরকে আমি সব জায়গায় বলেছি যে ও চাইলে তুমি, ও হয়তো পারবে না, তুমি ট্রাই, তার লোন লাগে কিনা ইউ অ্যাসেস ইট এবং দেওয়ার চেষ্টা করো। কারণ মানি যদি তার কাছে যায় এবং সে যদি ইউটিলাইজ করতে পারে, তাহলে যত লোকের কাছে মানি যাবে সেই মানে মাইক্রো লেভেলে, তত সে যতবার বারবার সেটা ইউটিলাইজড হবে এবং ইকোনমি বুস্ট আপ হবে। আমাদের আসলে একেবারেই সময়টা শেষ, তাই অনুষ্ঠানটিকে শেষ করতে হবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, ব্যাংক এশিয়া অন্তর্ভুক্তির অর্থনীতি থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। আপনারা দেখছেন চ্যানেল আই। সাম্প্রতিক বিশ্ব ক্রমশই আধুনিক হচ্ছে প্রযুক্তিকে ভর করে। এবার সেই প্রযুক্তি নিয়ে বিবিসি পরিবেশিত অনুষ্ঠান বিবিসি ক্লিক। আমন্ত্রণ জানাচ্ছি বিবিসি প্রযুক্তি বিষয়ক সাপ্তাহিক আয়োজন ক্লিকে। শুরুতে দেখে নেই কি থাকছে আজ। বাংলাদেশে বজ্রপাত মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার, দাবানলে কোয়ালার বিলুপ্তি ঠেকাতে নানান উদ্যোগ, লাস্ট অফ আস পার্ট 2 রিভিউ।